Watch full episodes on Jio Hotstar. ধনপতি, যদুপতি আর রঘুপতি 3 ভাই। প্রথম দুজন খুব অর্থ উপার্জনের নেশায় মাতামাতি করলেও রঘু সেসব কোনো ইচ্ছাই নেই। বরং সে ভাবে বড় 2 ভাইকে নিয়ে সে যেন সুখে শান্তিতে থাকে। চললাম ভাই, বাণিজ্য সেরে লক্ষ্মী লাভ করে তবেই ঘরে ফিরবো। ও উঠতি যেন আর ধরে না। তুমি ধনরত্ন নিয়ে ফিরবে আর আমি কি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখবো নাকি? না না, আমরা তো বড় দাদার জন্য অপেক্ষা করব। ও ফিরে এলে আমরা সবাই মিলে একসঙ্গে জমিয়ে থাকবো। ওসব জমাতে হলে তুই জমা, আমি ওই কারবারে নেই বলে দিলাম। আমি তো সুযোগ পেলেই বেরিয়ে পড়বো। বাণিজ্য তো ভালোই হলো, তবে এত কিছুর পরেও না মন তেমন ভরল না। না, আরো কিছু ধনরত্ন যদি জোগাড় করা যেত তবে মনটা আনন্দে একেবারে ডগমগ হয়ে উঠত। তবে এখন আর ভেবে কি হবে, পরের বার আরো বেশি, মানে একবারে জাহাজ ভর্তি করে মাল নিয়ে যাবো। এবার জাহাজ টলমলো। ওরে মাঝি মোল্লারা, কে কোথায় আছিস? আরে জাহাজ সামলা, আরে জাহাজ সামলা। ঘরের তা দাপট সামলানো দায় কর্তা। এবার ওপরলাই ভরসা, আমাদের আর কিছুই করণের নাই। হায় 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 হায়, কি হলো? জাহাজ সামলাম, সব ফলে ভেসে যাবে মনে হচ্ছে। সে প্রাণে বাঁচতে হয়। ওরে বাবা, কেরাম রে। কর্তা, এই চোখ খুলে দেখেন, জ্বরে পথ ভুল করিয়ে আমরা এখন নতুন জায়গায় চলে এসেছি কর্তা। গোত্তা খেয়ে জাহাজটা কোনো অজানা দ্বীপেই ভিলেছে বটে, তবে এ আবার সেই গুপ্তধনের দ্বীপ নয় তো। চারপাশটা একবার ঘুরে দেখি। আরে আরে, তোমরা কারা? কি করছো এখানে? আমি ওই ধনপতি বণিক, কপালের ফেরে এখন এই দ্বীপে এসে পড়েছি বটে, তবে এবার আমি আর আমার এই লোকজন ভালো করে চারদিক খুঁজে দেখবো। মন বলছে এটাই সেই গুপ্তধনের দ্বীপ। তবে কপালের ফেরে নয়, বলো কপালের জোরে প্রাণে বেঁচেছো। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি কে? কেনই বা আমাদের আটকাচ্ছ? আমি এই দ্বীপের পাহারাদার, তাই তো বলছি, প্রাণের মায়া যদি থাকে তবে এক্ষুনি দ্বীপ ছেড়ে চলে যাও। সবাই যাও, চলে যাও। ওরে বাবা, বলে কি লোকটা? না 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 না, আমি আর এখানে থাকবো না। না 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 বাবা, আমি এখানে থাকবোই না। না, যদি জাহাজ ঘোরাতে বলে তবে আমি আর একা এখানে কি করি? তবে এবারে ফিরে গেলেও পরের বার এসে ঠিক এই জায়গাটাই খুঁজে দেখব। কি ব্যাপার কি দাদা? বাণিজ্য করে ফিরে এসে যে চিন্তা আরো বেড়ে গেল দেখছি। না, এ চিন্তা সে চিন্তা নয়। আমার মন তো সেই অজানা দ্বীপেই পড়ে আছে। সেখানে গিয়ে যতক্ষণ না আমি ওই গুপ্তধনের সন্ধান করছি ততক্ষণ আমার শান্তি নেই। হ্যাঁ, বলো কি? গুপ্তধনের দ্বীপ তুমি জানলে কি করে? সেখানে এক বুড়ো ছিল, কিন্তু আমরা যেতেই আমাদের একেবারে দূর দূর করে তাড়িয়ে দিল। আর সেই জন্যই চিন্তাটা আরো প্যাঁচ মারছে। কি চিন্তা গো দাদা? আমি ভাবছি বুড়োটা আমাদের চলে যেতে বললো কেন? কি পাহারা দিচ্ছে সে ওখানে? তাই যদি হয় তবে আমি যাব সেখানে আর নিজের আখের গোছাবো। হ্যাঁ, ওসব চিন্তা মন থেকে সরিয়ে কদিন একটু ভালো মন্দ খেয়ে শরীরটাকে চাঙ্গা করো বরং। পরে হবে, আগে আমার যেতে হবে। নিশ্চয়ই সেখানে কোনো গুপ্তধন আছে। এই যা, এবারেও তো মনে হচ্ছে গুপ্তধনের সন্ধান করে দাদা আবার মালামাল হয়ে যাবে। এই তো সেই দ্বীপ। না, এবারে একবারে কোমর বেঁধে নাও আর তন্ন তন্ন করে খুঁজে তবে ঘরমুখো হবে।
আবার আবার এসেছো তোমরা, আবার তোমাদের না আমি বারণ করেছিলাম এদিকে ঘেঁষতে। এবারে আর কোনো বারণ শুনছি না। এই এসো সবাই, চলে এসো। এত লোভ ভালো নয়, ভালো চাও তো এখনো ফিরে যাও, এর ফল কিন্তু ভালো হবে না। এই তো মাঝখানে একটা গর্ত, তার চারপাশে গাছপালাও নেই, মনে হচ্ছে এখানে কিছু পুঁতে রাখা আছে। এই সবাই মিলে এখানে খোঁড়াখুড়ি শুরু করো। এই তো এই তো কিসে যেন একটা লাগলো সবলটা। এক কথা বেশ শক্ত মতো কিছু একটা। চার মেরে তোল ওটা। এই তো উঠছে মনে হচ্ছে, এইবার উঠে গেছে। গুপ্তধন কোথায়? এটা তো একটা পাথরের চাই। না না, আরো খুঁড়তে হবে। এর বেশি নামলে কিন্তু বিপদ আছে কর্তা, অনেকটাই নিচে নেমে এসেছি। আরে বেশি কথা না বলে কাজ কর। তো সত্যি সত্যি মাটি খসে পড়ছে। এই মরেছে। ওরে বাবা! না, বেশ কয়েক সপ্তাহ তো কেটে গেল, কিন্তু বড় দাদা তো এখনো ফিরল না। চিন্তা তো আমারও হচ্ছে, তবে অন্য একটা চিন্তা। আমার মনে হচ্ছে দাদা বোধহয় অনেক ধন সম্পত্তি পেয়ে অন্য কোথাও জাঁকিয়ে বসেছে। তাই আবার হয় নাকি? হয় হয়, পাকা মাথায় ভাবলে সবই হয়। তবে আমিও এবার আর হাত গুটিয়ে বসে থাকবো না। এবার আমিও যাব ওই দ্বীপে। গুপ্তধনের সবটা যদি দাদা উদ্ধার করতে না পারে, তবে আমি বাকিটা তুলে আনবই। এই তো যেমনটা শুনেছিলাম, তাতে তো মনে হচ্ছে এই সেই দ্বীপ। ওই এসো এসো সবাই, আমাদের বসে থাকলে চলবে না, এসো। তোমরা কারা, কেন এসেছো এখানে? এসব জেনে তোমার কি কাজ? তুমিও গুপ্তধনের সন্ধানে এসেছো? না না, লোভ করো না, লোভের ফল মোটেই ভালো হয় না। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, এক্ষুনি ফিরে যাও। খালি হাতে আমি কিছুতেই ফিরবো না। এই তো দ্বীপের মাঝখানে এই জায়গাটা কেমন গর্ত মতো। হ্যাঁ, এখানেই খোঁড়াখুড়ি করতে হবে, তাহলেই মনে হচ্ছে গুপ্তধনের হদিশ পাবো। নে এই শুরু কর সবাই। বেশ অনেকটাই তো খুঁড়ে ফেললাম কর্তা। এবার কিন্তু বিপদ হবে, মাটির ফাঁক ফোকর দিয়ে জল বেরোচ্ছে, জল তো ভাসিয়ে নিয়ে যাবে। যা হয় হবে, তবে কাজ থামালে হবে না। গুপ্তধন আমার চাই। কিন্তু এবার যে পালাতে হবে কর্তা, জল ঢুকতে শুরু করেছে। এবার তো সত্যি জলের তরে সবাই ভেসে যাবো মনে হচ্ছে। এবারে কি হবে? ওরে বাবারে, গেলাম। ব্যাপারটা যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তবে দাদাদের যদি কোনো সত্যি বিপদ হয়, তবে তো আমাকে তাদের উদ্ধার করে আনতেই হবে।
এইটাই মনে হচ্ছে সেই দ্বীপ। না না, আর দেরি না করে আমাকে এক্ষুনি খোঁজাখুঁজি শুরু করতে হবে। তুমি আবার কেন এলে? গুপ্তধনের খোঁজে তোমারও কি মরার স্বাদ হয়েছে নাকি? না না বুড়ো বাবা, আমি কোনো গুপ্তধন নিতে আসিনি। আমি তো আমার দাদাদের খুঁজতে এসেছি। হ্যাঁ, ওরা এসেছিল, সবাই আসে ওই গুপ্তধনের সন্ধানে, কিন্তু পায়নি। যাদের মনে লোভ আছে না, তারা কেউ গুপ্তধনের হদিশ পাবে না। কিন্তু এবার আমার কি হবে? আমি যে গুপ্তধন নয়, দাদাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তারা তাদের লোভের ফল পেয়েছে। তবে তুমি খুব ভালো ছেলে, তোমার কোনো লোভ নেই। এমন একজনের অপেক্ষাতেই তো আমি ছিলাম। চাইলে তুমি খুঁজে বের করতে পারো গুপ্তধন। রোদে জলে দাঁড়িয়ে সে ঠায়, ভর দুপুরে হেলে পড়ে ডাকে, কাছে আয়, কাছে আয়। এসবের মানে কি? বুড়ো বাবার কথা শুনে যা বুঝলাম তাতে মনে হচ্ছে দাদাদের বোধহয় আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যাওয়ার আগে বুড়ো বাবা কি যেন বলে গেল, রোদে জলে দাঁড়িয়ে এসে ঠায়, ভর দুপুরে হেলে পড়ে ডাকে, কাছে আয়। হ্যাঁ হ্যাঁ, এই রকমটাই তো বলেছিল। কিন্তু এর মানে কি? আরে আরে আরে, সারা দ্বীপে কোনো গাছ নেই, শুধু একটাই নারকেল গাছ যেন এক পায়ে ঠায় দাঁড়িয়ে আছে। আর ভর দুপুরে ও ছায়াটাও ওই তো দূরে পাথরের খাঁজে গিয়ে পড়েছে। তবে কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে এইটাই ওই বুড়ো বাবা আকার ইঙ্গিতে আমায় বুঝিয়েছিলেন। আরে এ তো ঘোড়া ঘোড়া মোহর। এই নিয়েই আমি দেশে ফিরে গিয়ে সাধারণ মানুষের সেবা করব। কিন্তু তার আগে আমাকে বুড়ো বাবাকে সব বলতে হবে। কিন্তু বুড়ো বাবা কোথায় গেল? এবারে তবে আমি লোকেদের সেবা করেই এই গুপ্তধনের সঠিক ব্যবহার করব। অনেকদিন আগে এক দেশে ছিল এক দুষ্টু রাজা। সেই রাজার ছিল এক ভারী বদভ্যাস। কেউ কোনো দোষ করলেই সেই রাজা তার কান কেটে নিত। বুঝলে মন্ত্রী, আর জঙ্গলে গিয়ে অনেক পশু পাখির কান শিকার করব, এই বলে দিলাম। আগে করব মহারাজ, তারপর বনের মধ্যে বসে সেই কান দিয়ে হবে আমাদের কানো ভজন। তুমি না একটা আরে ওটাকে কানো ভোজন নয়, বনভোজন বলে মূর্খ। এই যা বলে ফেলেছি, ভুল থাকলো না আর মান। দ্বিতীয়বার করলে ভুল বলে দেবো তোমার কান। আজ মোট কটা কান শিকার করলে মন্ত্রী? আগে না সঠিক তো গুনিনি মহারাজ, হবে ওই 15 অথবা 16। পাচ্ছে বড্ড ঘুম। খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ি ফিরে চলো। সে আর বলতে, বলি আর কত সময় নেবে তোমার উনুন জ্বলতে? আপনি বিচলিত হবেন না মহারাজ, আপনি বরং চোখ বুঝে একটু বিশ্রাম করুন। হ্যাঁ তাই ভালো। কে কার এত বড় সাহস আমার গায়ে তোলে হাত? আগে চড় মারা ওদের অভ্যেস, ওই যে হনুমানের জাত। কবে রে, আজ তোর শেষ দিন, নেব তোর জান। হ্যাঁ, তার আগে বলুন মহারাজ, কোন অপরাধে নিলেন আমার দুটো কান? কি তোর এত বড় সাহস? তুই আমার কথায় ছন্দ মিলিয়ে আমায় করিস প্রশ্ন? কত ভাগা হনুমান, নেই কোনো বোধ? আপনি আমার কান কেটেছেন, এবার নেব শোধ।
হায় হায় হায়, এ কি হলো আমার কান? আমার কান! এই মন্ত্রী, আরে এই মন্ত্রী, তাড়াতাড়ি আনো ঘোড়া। ইয়ে মানে তাতে কি আপনার ছেঁড়া কান লাগবে জোড়া? চুপ! যেটা বলছি আগে সেটা করো। এখানে কেউ আমাকে দেখে ফেলার আগেই আমাকে রাজবাড়িতে পৌঁছাতে হবে। হ্যাঁ, হায় 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 হায়, এ কি মহারাজ, আপনার একটা কান কোথায় গেল? সে দুঃখের কথা তোমাকে আর কি করে বলবো না পিত। আমার সব শেষ হয়ে গেল। এবার থেকে আমি এ রাজ্যের কানকাটা রাজা হয়ে গেলাম। হায় রে, আপনার কষ্ট দেখে আমার চোখে এলো জল। খোদার বলছি, এ কথা 5 কাল হলে খুব খারাপ হয়ে যাবে তার ফল। এই নাও তোমার উপহার। আজ থেকে মুখ রাখবে বন্ধ, আর দয়া করে দাঁত পেঁচো, তোমার মুখে বড্ড গন্ধ। কেমন ছন্দ? যথা আজ্ঞা, আজ থেকে আমার মুখ একদম বন্ধ থাকবে। তাতে করে আমার মুখের দুর্গন্ধ আর আপনার কান কাটার খবর দুটোর একটা বাইরে বেরোবে না মহারাজ। তাই যেন হয় না পিত, আনন্দ করে খেলবো আমরা ছু কিট। আমার কানের কাছে ফিকে ছিল হিরে চুনি পান্না, সে কান গেল চলে, তাই তো পাচ্ছে কান্না। আমার কান নিয়ে পালিয়ে গেল বদমাস কাক। আর দাঁড়িয়ে দেখছো কি? ধরো কে? হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি মহারাজ। এই এই বদমাস কাক, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। রাজার কান কাটা, তাই নিল কাক বেটা। রাজার কান কাটা, তাই নিল কাক বেটা। কি হে নাপিত ভাইয়া, থেকে থেকে অত ফিক ফিক করে হাসছো কেন? এই যে আসল কারণ বলে দিলে আমার প্রাণ যাবে, পেট ফাটলেও মুখ খোলা যাবে না। কিছু না, এমনি বলি যে এদিকে কোনো কাককে উড়ে যেতে দেখেছো? সে তো কত কাকি উড়ে যাচ্ছে, তুমি কোন কাককে খুঁজতে বেরিয়েছো সেটা কি করে জানবো? কি হে, কি ভেবে হাসছো নাপিত? হাসির কি হলো ভায়া, একটু আমাদেরও বলো। নিশ্চয়ই মজাদার বিষয়, একটু আমাদেরও বলো, আমরাও হাসি। কিছু হয়নি, কিচ্ছু হয়নি। এদিকে এই গোপন খবর পেটের ভেতর চাপতে গিয়ে নাপিত ভায়ার পেট ফুলে হলো ঢোল। এখন কি করি? রাজার কান কাটা ছিল, অনেক কষ্ট করে সে কথা চেপে রেখেছিলাম। এখন সেই কান কাকে নিয়ে নিল, এ কথা যদি আবার চাপতে হয় তাহলে আমার দফা একদম রফা হয়ে যাবে, খোলা পেট একেবারে ফেটে যাবে। এখন করি কি? নাপিত ভায়া, ও নাপিত ভায়া, ভাবছো কি? রাজার কথা। কি কেমন কথা? আগে তো বলাই যায়, তুমি তো গাছ, রাজার কান কাটা তাই নিল কাক বেটা। মায় বলে শান্তি পেলাম গাছ। যাই এবার গিয়ে ওই কাক বেটাকে খুঁজি। রাজার দোকান কাটা, তাই নিলে কাক বেটা। রাজার কিন্তু ভারী মজার গাছ, গাছ কথা বলে। এমন গাছ তো আমাদের দেশে নেই। কাটা, তাই নিলে কাক বেটা। তাই কে রে তুই? আমি ঢুলি, এদেশে নতুন। তোমাকে দেখে আমার বেশ পছন্দ হয়েছে। আমি তোমার কাঠ দিয়ে ঢোল বানাবো, ঢোল। খবরদার না, একদম আমাকে কাটবি না। কিন্তু ঢুলি ওই গাছের কথা না শুনে সে ওই গাছের ডাল কেটেই বানালো তার ঢোল। কি হে নাপিত, গতকাল সেই যে গেলে, তারপর আবার কানের সন্ধান পেলে? আগে না মহারাজ, বৃথা হলো যাওয়া, সে কাক আর কান দুটোই হাওয়া। ভুলি
নতুন ঢোল বাজাতে বাজাতে রাস্তা দিয়ে হাঁটছে। ঢোলের মধ্যে থেকে আওয়াজ হচ্ছে, রাজার কান কাটা, তাই নিলে কাক বেটা। ঢুলিকে কেন্দ্র করে মানুষের ভিড় বাড়ে। ঢুলি রাজবাড়ির সামনে দিয়ে হেঁটে যায়, রাজার কানে যায়। বাইরে কি চিৎকার করে বলছে, রাজার কান কাটা, তাই নিল কাক বেটা। নাপিত ঢোক গেলে। হতভাগা নাপিত, তোকে মুখ খুলতে করেছিলাম মানা, তুই শুনলি না আমার কথা। এবার ঘর থেকে আলাদা করবো তোর মাথা। হ্যাঁ দোহাই মহারাজ, এ কথা আমি কোনো মানুষকে বলিনি, কেবল ওই বনের ভেতরে গাছকে বলেছি। তা নাহলে হুজুর পেট ফেটে একবারে মরে যেতুম। আর আমি মরে গেলে আপনার দাড়িকে কামিয়ে দিত বলুন। গাছ? কোন গাছ? তবে জলদার কাছে। এই যে মহারাজ, এই সেই গাছ যাকে আমি গোপন কথা বলেছিলাম গতকাল। গোপন কথা আর গোপন থাকলো না, তাই আমি কাটবো তোমার ডাল। আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি ঢুলিকে বারবার বলেছিলাম আমার কাঠ দিয়ে ঢোল না বানাতে, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। ওসব কথা ছাড়ো, এখন কি উপায় আমি আমার হারানো সম্মান ফিরে পাবো সেটাই বলো। একটাই উপায়, ওই ঢুলির দুটো কান এখনো অক্ষত। ওই যে আমি শুনতে পাচ্ছি তার ঢাকের আওয়াজ। এই তো রাজামশাই, এই দেখ দেখ, রাজামশাইয়ের সত্যি সত্যি কান নেই। রাজার কান এখন কাকের কাছে। এরকম একটা কান কাটা রাজা আর প্রজা হয়ে থাকবো না। হায় হায় হায়, কাল হলো ঢোলের কাঠ, এবার কি তবে শিখে উঠবে আমার রাজ্যপাট? গাছ, তুমি করো এর বিচার। আমার কাঁধে যখন পড়েছে দায়িত্বের ভার, তখন করতেই হবে এর সঠিক বিচার। নাপিত ভাই, তুমি এই ঢুলির একটা কান কেটে রাজার কানে জুড়ে দাও। তারপরে নাপিত করলো কি, ঢুলির এক কান নিয়ে রাজার কানেতে দিল জুড়ে। শুনলাম এখানে নাকি বিচার হচ্ছে, তবে আমারও চাই বিচার, আমারও ফেরত চাই কাটা যাওয়া কান। মহারাজ এবার আপনার পালা। ঢুলির অন্য কানটি কেটে হনুমানের কানে জুড়ে দিন। এক কান কাটা থাকলে বেচারির বড় অসুবিধে হতো, দেশের বাইরে নিয়ে যেতে হতো। ঢুলির অপর কান গিয়ে লাগলো হনুমানের কানে। এবার ঢুলির দুটো কানই কাটা হলো, এখন সে দেশের ভেতর দিয়ে যেতে পারবে। কই হে ঢুলি, চুপ কেন? এবার বাজাও তোমার ঢোল। ঢুলির কান কাটা, ঢুলির কান কাটা, কান কাটা, কান কাটা। কিন্তু মহারাজ, আপনার একটা কান সাদা, অন্যটা কালো। ক্ষতি কি? হোক না, নেই মামার থেকে কানা মামা অনেক ভালো। আর গাছের কথা না শুনে গোপন খবর গোপন না রাখার সাজা পেল ঢুলি। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.